নমস্কার বন্ধুরা, আজ আমরা বেসিক কনসেপ্ট অফ ইকোনমি ডাব্লিউবিসিএস প্রিলিমসের এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখা যাক। প্রথম প্রশ্ন 1999 সালের এই প্রশ্নটা, এ মিক্সড ইকোনমি ইজ ওয়ান। তাহলে মিক্সড ইকোনমি কাকে বলে? মিক্সড ইকোনমি জানার আগে তাহলে ইকোনমিকে কভাগে ভাগ করা যায়: সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি অর্থাৎ এখানে গভর্নমেন্টের হাতে সব রকম ক্ষমতা থাকে সোশ্যালিস্ট ইকোনমিতে, যার জন্য গভর্নমেন্ট এখানে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে, যেমন হসপিটাল তৈরি, রাস্তা তৈরি, মানুষের উন্নতিতে অর্থ ব্যয় করে। এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে ইউজ করে, এটাকে বলে সোশ্যালিস্ট ইকোনমি। কোন দেশ এই ইকোনমি ফলো করে? চায়না। বর্তমানে চায়না সোশ্যালিস্ট ইকোনমি ফলো করে। কিন্তু বর্তমানে পৃথিবীর কোনো দেশ নেই এখনো পর্যন্ত যে সম্পূর্ণ 100% সোশ্যালিস্ট ইকোনমি ফলো করছে। যদিও আমরা চায়নাকে সোশ্যালিস্ট ইকোনমি কান্ট্রি বললেও বর্তমানে সে কিন্তু প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমিকে ফলো করছে। এবার আসা যাক ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি কি? যেখানে প্রাইভেট অর্থাৎ কর্পোরেট সেক্টরের হাতে সব রকম ক্ষমতা থাকে। সোশ্যালিস্ট ইকোনমিতে গভর্নমেন্টের হাতে সব রকম ক্ষমতা থাকে, আর ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রাইভেটের হাতে সব রকম ক্ষমতা থাকে। এবং এই প্রাইভেট যা কিছু নির্ধারণ করে সবকিছু মার্কেটের চাহিদার উপর, মার্কেটের ওয়েলফেয়ারের উপর। এখানে কার ওয়েলফেয়ার করা হয়? পাবলিকের ওয়েলফেয়ার, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার করা হয় সোশ্যালিস্ট ইকোনমিতে। আর ক্যাপিটালিস্ট ইকোনমিতে মার্কেটের ওয়েলফেয়ার করা হয়। তাই মার্কেটের চাহিদার উপর জিনিসপত্রের দাম কমা বাড়া হয়, এবং কি ধরনের প্রোডাক্ট উৎপন্ন হবে তাও নির্ধারণ করা হয় মার্কেটের চাহিদার উপর। এই ধরনের ইকোনমি কোন দেশ ফলো করে? বর্তমানে ইউএসএ। ইউএসএ একটি ক্যাপিটালিস্ট ইকোনমি। আর ভারতের কি ধরনের ইকোনমি ফলো করে? সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। তাই মিক্সড ইকোনমি কাকে বলে? যেখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুজনে সমান সমান ভূমিকা পালন করে। অর্থাৎ ভারতবর্ষ সোশ্যালিস্ট ইকোনমি এবং ক্যাপিটালিস্ট ইকোনমি দুটোই একসাথে ফলো করছে, যার জন্য ভারতকে মিক্সড ইকোনমি বলা হয়। প্রথম 1944-45 সালে, এই সময়ে 1944-45 সালে প্রথম ফ্রান্স এই মিক্সড ইকোনমি কথাটা ব্যবহার করে, এবং সেই দেশ প্রথম মিক্সড ইকোনমিতে কনভার্ট হয়। তাই ফ্রান্স মিক্সড ইকোনমি 1944-45 সালে ফ্রান্স মিক্সড ইকোনমি অ্যাডপ্ট করে। তো এখানে প্রশ্নটা কি দেখা যাক, এ মিক্সড ইকোনমি ইজ ওয়ান। তাহলে মিক্সড ইকোনমি কাকে বলে? হোয়ার ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রেড ইন্টারমিক্সড, where private and public economic unit operate side by side, public sector operates successfully, where private sector is policed by state sector planning in India. তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অ্যান্সার বি, where private and public economic unit operate side by side। তাই মিক্সড ইকোনমি কি দেখলাম? গভর্নমেন্ট অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট সাইড বাই সাইড কাজ করে। তাই ইন্ডিয়ার ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি এবং ফ্রান্সের ইকোনমি মিক্সড ইকোনমি। ইন ইন্ডিয়া দ্য পার ক্যাপিটা ইনকাম ইজ দ্য লোয়েস্ট ইন। তো সবার আগে জানতে হবে পার ক্যাপিটা ইনকাম কাকে বলে। পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ জিডিপি বাই পপুলেশন, মানে একটা দেশের টোটাল ইনকাম যা হয় তার সাথে সেই দেশের পপুলেশনকে ভাগ করলে যা পাওয়া যায় তাহাই হলো পার ক্যাপিটা ইনকাম। তো বর্তমানে 2018-19 সালে রিপোর্ট অনুযায়ী 7 জানুয়ারি 2020 সালে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ভারতবর্ষের প্রথম পার ক্যাপিটা ইনকাম দেশ হলো, রাজ্য হলো গোয়া, এবং সব থেকে লোয়েস্টকে বিহার। তাই অ্যান্সার কি হয়ে যাবে এখানে? বিহার, যেখানে পশ্চিমবঙ্গের অবস্থান 21, অর্থাৎ 21st। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অফ এ কান্ট্রি। তো ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে এক্সপোর্ট অফ গুড অ্যান্ড সার্ভিসেস অ্যালং উইথ দ্যাট ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে কি? মানে হচ্ছে
গুডস এবং সার্ভিসকে একটা দেশ, অর্থাৎ ভারতবর্ষ ধরা যাক, ভারতবর্ষ গুডস অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট করছে কোথায়? আমেরিকাতে। এবং আমেরিকা থেকে আমরা কি করছি? গুডস এবং সার্ভিস ইম্পোর্ট করছি। তো এই এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস, এটাকে কি বলছে? ব্যালেন্স অফ পেমেন্ট। আর ব্যালেন্স অফ ট্রেড কাকে বলে? এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস। তাহলে এখানে ডিফারেন্স কি হবে? যখন গুডস এবং সার্ভিস দুটো একসাথে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হবে তখন সেটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট, এবং যখন শুধুমাত্র গুডস এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হবে তখন তাকে ব্যালেন্স অফ ট্রেড বলে। তাই এই ডিফারেন্সটা একটু জেনে নেওয়া ভালো। এবার গুডস অর্থাৎ ভিজিবল, যেটা চোখে দেখা যায় সেটাই হচ্ছে গুডস। আর সার্ভিস অর্থাৎ ইনভিজিবল, যেটা চোখে দেখা যায় না। যেমন সার্ভিসের একটা উদাহরণ কি হবে? টিচার স্টুডেন্টকে পড়াচ্ছে, তো এটা হচ্ছে সার্ভিস। হোটেলে যে কাজ করে সে যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে সার্ভিস। একটা লেবার কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেটা হচ্ছে সার্ভিস। কিন্তু ভিজিবল কোনটা? ভিজিবল হচ্ছে ওই লেবার যে প্রোডাক্টটা তৈরি করেছে সেটা হচ্ছে গুডস। ওই গুডসটা ভিজিবল কিন্তু তার সার্ভিসটা ইনভিজিবল। তাই গুডস ভিজিবল এবং সার্ভিস ইনভিজিবল। এই ব্যালেন্স অফ পেমেন্টকে অর্থাৎ বিওপি কে দুভাগে ভাগ করা যায়: ব্যালেন্স অফ পেমেন্ট অন কারেন্ট অ্যাকাউন্ট এবং ব্যালেন্স অফ পেমেন্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্ট অন কারেন্ট অ্যাকাউন্টকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। তো ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট কত কি স্ট্যাটাস কি? নেগেটিভ। কারণ ইন্ডিয়া বর্তমানে ইন্ডিয়ার এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুটো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে কি ভারতবর্ষ এক্সপোর্ট কম করে, ইম্পোর্ট বেশি করে। তাই আমরা ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট কম করি। এই কারণের জন্য ভারতবর্ষের স্ট্যাটাস হচ্ছে নেগেটিভ। তাই ব্যালেন্স অফ পেমেন্ট ভারতবর্ষের কত? নেগেটিভ। তাই ভারতবর্ষকে ইমব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। তো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অন এ কান্ট্রি records the country's economic transaction with rest of the world, so the amount of loan taken by the country from foreign country, so the amount of loan given by the country to foreign country, none of the above। 5 সেকেন্ড সময় দিলাম, ভেবে অ্যান্সার করো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ। কারণ রেকর্ড অফ দ্য কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশন উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর পরেরটা কি বলছে? তাই শোজ দ্য অ্যামাউন্ট অফ লোন, লোনের সঙ্গে কোনো ব্যাপার এখানে নেই তাই হবে না। এবং অ্যামাউন্ট লোন গিভেন দ্য, এটাও হবে না। রেকর্ড অফ দ্য কান্ট্রি ইকোনমি ট্রানজাকশন উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাই অ্যান্সার হয়ে যাবে এ। ইন এ ডেভেলপড কান্ট্রি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেটস ইন দ্য, তো কি বলছে? সব প্রাইভেট সেক্টর, সরি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? তার আগে সেক্টর কাকে বলে আমরা একটু জেনে নিই। সেক্টরকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর কোনটা? যেখানে র মেটেরিয়াল নিয়ে কাজ হয়, যেমন এগ্রিকালচার। তাই আমরা র মেটেরিয়াল যেখানে পাওয়া যায়, যেটা র মেটেরিয়াল উৎপাদন করি, সেটাকে বলে প্রাইমারি সেক্টর। এক্সাম্পল কি? এগ্রিকালচার। সেকেন্ডারি সেক্টর কি? যেখানে ম্যানুফ্যাকচার করা হয়, সেই র মেটেরিয়াল নিয়ে গিয়ে ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে যাই এবং সেই র মেটেরিয়ালকে প্যাকেজিং করে রেডি করে ম্যানুফ্যাকচার করা হয় কোথায়? ইন্ডাস্ট্রিতে। একে, তার জন্য একে বলা হয় কি? সেকেন্ডারি সেক্টর। তাই ইন্ডাস্ট্রি হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর সার্ভিস সেক্টর কাকে বলে? সার্ভিস সেক্টর হচ্ছে যেমন আইটি সেক্টর, কমিউনিকেশন সেক্টর, স্কিল ডেভেলপমেন্ট সেক্টর, এগুলো হচ্ছে সার্ভিস সেক্টর। তাই সার্ভিস সেক্টর, একটা টিচার স্টুডেন্টকে পড়াচ্ছে, সে সার্ভিস দিচ্ছে, এটা সার্ভিস সেক্টর। তারপরে আইটি সেক্টর, সার্ভিস সেক্টর, কমিউনিকেশন সেক্টর, সার্ভিস সেক্টর। মোবাইলে আমরা যে কথা বলছি, কার মাধ্যমে কথা বলছি? সিমের মাধ্যমে, সিম এবং ফোনের মাধ্যমে কথা বলছি, টাওয়ারের মাধ্যমে, এবং তার পেছনে অনেকগুলো লোক কাজ করছে এবং তারা যেটা কাজ করছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে কাজ করছে। তো এটাকে বলে সার্ভিস সেক্টর। তো
তো এখানে অ্যান্সার কি হবে, ইন আ ডেভেলপড কান্ট্রি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেট ইন দ্য টার্সিয়ারি সেক্টর। তার টার্সিয়ারি সেক্টর কি, সার্ভিস সেক্টর। অ্যান্সার হয়ে যাবে টার্সিয়ারি সেক্টর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি, দ্যাট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর জিএনপি কি, জিএনপি কে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো এই জিনিসটাতে অনেকের কনফিউশন থাকে, জিডিপি এবং জিএনপি। তো প্রথমে জিডিপি কাকে বলে? জিডিপি বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপি। তো এখানে কি, যখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব তখন কি ভ্যালু, হোয়াট ইজ দ্য জিডিপি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিডিপি? সেটা কি, ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ একটা দেশের মধ্যে যতগুলো ফাইনাল গুডস এবং সার্ভিসেস তৈরি হয়, অর্থাৎ উৎপন্ন হয়, তার যে ভ্যালু সেটা কি বলছে, জিডিপি। এই জিডিপির ক্যালেন্ডার ইয়ার কত, অর্থাৎ এই জিডিপি ক্যালকুলেট করা হয় এক বছরের উপর নির্ধারণ করে। তাই এই জিডিপির ক্যালেন্ডার ইয়ার কত, ভারতবর্ষ কোন ক্যালেন্ডার ইয়ারকে ফলো করে, 1 এপ্রিল টু 31 মার্চ। তাই এটা একটু জেনে রেখো, এটা প্রিলিমস প্রসপেক্টিভসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জিডিপি, এই জিডিপির কথা প্রথম কোন ইকোনমিস্ট বলেন, তার নাম হচ্ছে সাইমন কুজনেত, 1934 সালে। সাইমন কুজনেত 1934 সালে জিডিপির কথা প্রথম ইকোনমিস্ট হিসাবে গোটা পৃথিবীকে জানান। তো এই জিডিপি, জিডিপি কিসের উপর নির্ধারণ করে? এই জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিসের উপর নির্ধারণ করে মাপা হয়? ন্যাশনাল প্রাইভেট কনজামশন 1 নম্বর, 2 নম্বর গ্রস ইনভেস্টমেন্ট, 3 নম্বর গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড ট্রেড ব্যালেন্স, আর 4 নম্বর পার ক্যাপিটা ইনকাম। এই চারটের ওপর ভিত্তি করে, সাধারণত এই চারটের ওপর ভিত্তি করে জিডিপিকে মেজার করা হয়। আর জিএনপি কাকে বলে? জিএনপি হচ্ছে জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড। অর্থাৎ ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি, মানে হচ্ছে ধরো একজন ব্যক্তি ভারতবর্ষ থেকে ইউএসএতে অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে কাজ করতে গেল। এবার সে কাজ করতে গেল, সে বেতন পেল। সে যখন যে বেতনটা পেল, সে তার ফ্যামিলিকে সেই বেতনের একটা অংশ পাঠালো। কোথায় পাঠালো? তার ফ্যামিলিকে। তার ফ্যামিলি থাকে কোথায়? ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়াতে আমেরিকা থেকে একটা টাকা কিন্তু ইন্ডিয়া রিসিভ করলো। যে টাকাটা রিসিভ করলো, এই টাকাকে বলছে রেমিট্যান্সেস। এই টাকাটাকে বলছে রেমিট্যান্সেস। তো জিডিপির সঙ্গে যদি রেমিট্যান্সেস যোগ করা হয়, অর্থাৎ ইনকাম ফ্রম অ্যাব্রড, তখন সেটা কি বলছে? জিএনপি। অর্থাৎ জিডিপি কি, ন্যাশনাল জিডিপি মেজার করা হয় কিসে? ন্যাশনাল প্রাইভেট কনজামশন, গ্রস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড ট্রেড ব্যালেন্স, আর পার ক্যাপিটা ইনকাম। এর সাথে যখন রেমিট্যান্সেস ইনক্লুড করা হয়, তখন আমরা পাই কি? জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো কি বলছে? পারচেজ অফ গুডস বাই গভর্নমেন্ট। দেখো, গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড ট্রেড ব্যালেন্স, তাই জিডিপিতে আমরা গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড ট্রেড ব্যালেন্সকে ইউজ করছি, তাই গভর্নমেন্ট স্পেন্ডিং কথাটা আছে। তাই দ্য পারচেজ অফ গুডস বাই গভর্নমেন্ট, তার মানে এটা জিএনপির আওতায় পড়ছে, তার মানে এটা হবে না। তারপরে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট অর্থাৎ দেখো গ্রস ইনভেস্টমেন্ট আমরা এখানে লিখছি। গ্রস ইনভেস্টমেন্ট কার ইনভেস্টমেন্ট? গভর্নমেন্ট এবং প্রাইভেট দুজনার ইনভেস্টমেন্ট, তার মানে এটাও হবে না। আর 3 নম্বর কি বলছে? পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন। দেখো পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন, পার ক্যাপিটা ইনকাম সিটিজেন হবে না। নেট ফরেন ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা যখন জিডিপির কথা বলি তখন কিন্তু নেট ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি না, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কথা বলি, অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টমেন্টের কথা বলি। যখন ডোমেস্টিক ইনভেস্টমেন্টের কথা বলবো তখন ফরেন ইনভেস্টমেন্টের কথা আসবে না। তাই যেহেতু উত্তরটা চেয়েছে নট, তাই এখানে দেখো নট, তাই বলেছে কোনটা হবে না, জিএনপির কোনটা রিকোয়ার নয়, সেটা হচ্ছে নেট ফরেন ইনভেস্টমেন্ট। তাই অ্যান্সার হয়ে যাবে নেট ফরেন ইনভেস্টমেন্ট। এবার বলছে কি, আরেকটা জিনিস জেনে নিই, এই যে রেমিট্যান্সেস, আমরা যে রেমিট্যান্সেস কথাটা যে ইউজ করছি, এই রেমিট্যান্সেস কে মাপে? ওয়ার্ল্ড ব্যাংক
এই রেমিট্যান্সেসটা মেজার করে। এই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট 2019-এ ভারতবর্ষ রেমিট্যান্সে রিসিভ করেছিল সবথেকে বেশি। তাই ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 1 নম্বর। তাই ভারতবর্ষের রিসিভ করেছিল রেমিট্যান্সে সবথেকে বেশি। তাই ভারতবর্ষের পজিশন 1 নম্বর। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অন্যতম প্রশ্ন।